ফাইন। তাহলে 11th ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হবে একটু থিওরিটিক্যাল, ঠিক আছে, যেহেতু আজকে লোকজন কম, ঠিক আছে। কী কী থিওরির ভিতরে যে জিনিসগুলো বেসিক, এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটা মিনিমাম আইডিয়া দরকার আছে, ঠিক আছে। এই আইডিয়াগুলোর ভিতরে কী কী, একটা হচ্ছে প্রেসক্রিপশন, ঠিক আছে। প্রেসক্রিপশন, বিভিন্ন প্রেসক্রিপশনের ভিতরে আসলে পার্টগুলো কী কী, কোন পার্ট কোন জিনিসকে নিয়ে আলোচনা করে প্রেসক্রিপশনে, ঠিক আছে। আর প্রেসক্রিপশনে কিছু শর্ট ফর্ম থাকে, এই শর্ট ফর্মগুলো আপনাদের একদম মুখস্থর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। ডাক্তারের যে প্রেসক্রিপশন লেখে ওইটা তো অনেক সময় বোঝা যায় না, ওইটা কোনো টেকনিক আছে বোঝা? অবশ্যই বোঝার টেকনিক আছে, একটা হচ্ছে অভ্যাস আর কিছু টেকনিক তো অবশ্যই আছে। তাহলে এটা হচ্ছে কি প্রেসক্রিপশন। আর আরেকটা জিনিস থাকবে ডক্টর স্পেশালিটি। ডক্টর স্পেশালিটি অ্যান্ড ডিগ্রি, ঠিক আছে। ডাক্তারদের বিভিন্ন রকম ডিগ্রি থাকে, ঠিক আছে। এই ডিগ্রিগুলোর ফুল মিনিং কি আর ডাক্তার স্পেশালিটি কি, ঠিক আছে। আমরা বিভিন্ন ধরনের সমস্যার আসা রোগীগুলাকে কোন কোন ডাক্তারের কাছে রেফার করবো, এটা যদি আমি জানতে চাই তাহলে অবশ্যই আমাকে কি ডক্টর স্পেশালিটি জানতে হবে, যে কোন ডাক্তারের স্পেশালিটি কি। ক্লিয়ার কিনা এটা? ওকে। তাহলে আরেকটা জিনিস নিয়ে আমরা চেষ্টা করবো যদি সময় থাকে আলোচনা করতে, প্রেগন্যান্সি ক্যাটাগরি। ঠিক আছে, প্রেগন্যান্সি ক্যাটাগরি। তাহলে প্রেগন্যান্সি ক্যাটাগরি বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা যে বিভিন্ন রকম ওষুধ সরবরাহ করব পেশেন্টদের, তাই না। এখন এই ওষুধগুলা কি, যদি রুগী প্রেগনেন্ট হয় তাহলে আমি আমার ইচ্ছা মতো ওষুধ দিতে পারবো না, কারণ প্রেগনেন্ট মহিলার গর্ভে একটা নবজাত বাচ্চা থাকে, তাই না, একেবারে ছোট বাচ্চা, যে বাচ্চা এখনো পৃথিবীতে আসে নাই, বুঝেন। তাহলে এই বাচ্চার শরীরে ড্রাগের ইফেক্ট খুব মারাত্মক হয়, তাই না। তাহলে এমন কোনো ড্রাগ দেওয়া যাবে না যে ড্রাগগুলোকে ওই বাচ্চার জন্য ক্ষতিকর। তাহলে আমাকে অবশ্যই কি ফার্মেসির দোকানে প্র্যাকটিস করলে বা ওষুধ নিয়ে কাজ করলে জানতে হবে যে কোন ড্রাগগুলো বাচ্চা মার জন্য ক্ষতিকর, কোন ড্রাগগুলো ক্ষতিকর না, ঠিক আছে। আর প্রেগনেন্ট মহিলাদের প্রেসক্রিপশন ছাড়া, ডাক্তারের রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, ঠিক আছে, নিজে থেকে যদি কোনো ওষুধ দিতে চান তাহলে সর্বোচ্চ পর্যায়ের কোন ওষুধগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে, এটা আপনার মাথায় অবশ্যই থাকতে হবে। তা না হলে আপনি একটা ভুল ওষুধ দেওয়ার কারণে বাচ্চার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো আজকে। ওকে, ফার্স্ট আমরা আলোচনা করি প্রেসক্রিপশন নিয়ে। আচ্ছা, প্রেসক্রিপশন নিয়ে যদি আমরা আলোচনা করি, ফার্স্টে আমাদের এইটুকু ধারণা থাকতে হবে যে প্রেসক্রিপশনটা আসলে কি, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করি প্রেসক্রিপশন কি। প্রেসক্রিপশন কি, তাই না। এরপর আমরা চিন্তা করব প্রেসক্রিপশনের পার্ট কয়টা, প্রেসক্রিপশনের পার্টগুলো কি কি, ঠিক আছে। একটা প্রেসক্রিপশনের কয়টা পার্ট থাকে, এই পার্টগুলোতে আসলে কোন বিষয়গুলো নিয়ে কি ডিল করা থাকে, আলোচনা করা থাকে, ক্লিয়ার তো। তাহলে প্রেসক্রিপশনের পার্ট কি কি। এরপর আমরা কি করব, প্রেসক্রিপশনের শর্ট ফর্ম, ঠিক আছে। প্রেসক্রিপশনে কিছু শর্ট ফর্ম দেওয়া থাকে, এই শর্ট ফর্মগুলো নিয়ে আমরা একটু করব, ঠিক আছে। তাহলে প্রথম আসি প্রেসক্রিপশন কি, আপনাদের ধারণা থেকে বলেন তো, বিলাল বলেন প্রেসক্রিপশন কি। স্যার, প্রেসক্রিপশনগুলো একটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তার কি পর্যায়ে বা কোন ব্যবস্থাপনা দিতে পারে সেটাই একটা দলিলকে বা পর্যবেক্ষণ পরিচালনা করে প্রেসক্রিপশন। ঠিক আছে, অনেকটা বসেন। আপনার কি ধারণা প্রেসক্রিপশন কি? প্রেসক্রিপশন যেটা বলে বড় ভাই মূলত সেটাই স্যার। তাই আপনার কোনো ধারণা নাই, বড় ভাই যেটা বলবে সেটাই হবে? না না, তারপরে বুঝি না। আচ্ছা বসেন, সমস্যা নেই। ডাক্তারের অ্যাডভাইস করে ঠিকই ওষুধ খাইতে হবে। একটা জিনিস বুঝেন, প্রেসক্রিপশন মানে হচ্ছে সহজভাবে যদি আমরা বলি, এটা একটা রিটেন ডকুমেন্ট, ঠিক আছে। পেশেন্টের জন্য ডাক্তারের অর্ডার, ফার্মাসিস্টের জন্য অ্যাকচুয়ালি প্রেসক্রিপশনটা কি পেশেন্টের জন্য না ওইভাবে, পেশেন্টের প্রেসক্রিপশন বাট কার জন্য, ফার্মাসিস্টের জন্য, যে ফার্মেসিতে কাজ করতেছে, যেন রুগীকে কি এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলোকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারে। তাহলে ডাক্তারের পক্ষ থেকে ফার্মাসিস্টের জন্য একটা রিটেন ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে আমরা কি বলতেছি, প্রেসক্রিপশন বলতেছি। তাহলে প্রেসক্রিপশনকে যদি সহজভাবে বলে একটা ওয়ার্ডার, রিটেন একটা ওয়ার্ডার, লিখিত থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে, লিখিত থাকতে হবে। তাহলে রিটেন একটা ওয়ার্ডার, যে ওয়ার্ডারটা ডাক্তার দিছে, ঠিক আছে, কার উদ্দেশ্যে, ফার্মাসিস্টের উদ্দেশ্যে।
ঠিক আছে, ফার্মাসিস্ট কি করবে, এই রিটেন অর্ডারটা ফলো করে তার পেশেন্টকে ডাক্তার যে ওষুধগুলো দিছে সেই ওষুধগুলো দিবে এবং কি বুঝিয়ে দিবে, যেটা দিনে 2 বেলা খাবেন, এটা দিনে 3 বেলা খাবেন, এটা খাওয়ার আগে খাবেন, এটা খাওয়ার পরে খাবেন, ঠিক আছে, এটা খালি পেটে খাবেন, এটা ভরা পেটে খাবেন, এই জিনিসগুলো বুঝাই দিবে ডাক্তার না, এই জিনিসগুলো বুঝাই দিবে কে, ফার্মাসিস্ট। আর ফার্মাসিস্টের উদ্দেশ্যে ডাক্তারের যে রিটেন ডকুমেন্ট, ঠিক আছে, রিটেন অর্ডার, সেই অর্ডারটার নামই হচ্ছে কি, প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে সহজভাবে যদি আমরা সংজ্ঞাটা বলি, কি হলো, প্রেসক্রিপশন হলো কোনো রেজিস্টার্ড চিকিৎসকের লিখিত নির্দেশনা বা নির্দেশ বা অর্ডার, ঠিক আছে, বা একটা লিখিত ডকুমেন্ট, ওকে, যা ফার্মাসিস্টগণ পরে নির্দেশিত নির্দেশ মতো ঔষধ তৈরি বা সরবরাহ করে থাকেন। অন্যভাবে যদি আমরা বলি, কি হতে পারে, রোগ নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য, 3টা, রোগ নির্ণয়, প্রতিরোধ এবং চিকিৎসার জন্য কোনো রেজিস্টার্ড চিকিৎসক ফার্মাসিস্টের উদ্দেশ্যে, কোনো রেজিস্টার্ড চিকিৎসক ফার্মাসিস্টের উদ্দেশ্যে কি বলতেছে, যে লিখিত নির্দেশনা প্রদান করেন। তাহলে রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ, রোগ ডায়াগনোসিস, এটা করার উদ্দেশ্যে, ঠিক আছে, এটা কার জন্য, রোগীর জন্য, ঠিক আছে। এখন আমরা কি, রোগ যদি ট্রিটমেন্ট করতে যাই, কি দিয়ে করবে, ওষুধ দিয়ে করবে। এখন এই ওষুধ খাওয়ার নিয়মগুলা সংক্ষেপে কি ডাক্তার সাহেব প্রেসক্রিপশনের ভিতর লিখে দিবে, আর এটা ভালো করে বুঝাই দিবে কে, ফার্মাসিস্ট। তার মানে ফার্মাসিস্টের উদ্দেশ্যে ডাক্তারের দেওয়া লিখিত ডকুমেন্টটাই হচ্ছে কি, লিখিত অর্ডারটাই হচ্ছে কি, প্রেসক্রিপশন। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশন কি, তো ক্লিয়ার। তাহলে প্রেসক্রিপশন হচ্ছে একটা লিখিত অর্ডার বা লিখিত ডকুমেন্ট, কার উদ্দেশ্যে লেখা হয়, ফার্মাসিস্টের উদ্দেশ্যে, যেন ফার্মাসিস্ট ডাক্তারের রোগীকে খুব ভালোভাবে চিকিৎসার জন্য ওষুধগুলা কি বুঝিয়ে দিতে পারে, বা কোনো ওষুধ যদি মেক করে দেওয়ার দরকার থাকে, তৈরি করে দেওয়ার দরকার থাকে, সেটার জন্য সে ওইভাবে তৈরি করে দেয়। ঠিক আছে, তাহলে প্রেসক্রিপশন কি, ক্লিয়ার, তাই না? সহজভাবে যদি বলেন, আপনি একেবারে এক কথা উত্তর দিবেন, প্রেসক্রিপশন কি, প্রেসক্রিপশন হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট, ফার্মাসিস্টের উদ্দেশ্যে ডাক্তার কর্তৃক রেজিস্টার্ড, ডাক্তার কর্তৃক প্রণীত একটা লিখিত অর্ডার। সহজ কথা, ঠিক আছে। অনেক বড় সংজ্ঞা আছে, বা এইসব আমাদের মুখস্থ করার দরকার না, আমাদের মূল জিনিসটা বুঝতে হবে, তাই না? মূল জিনিসটা বুঝতে পারলে আমাদের জন্য এনাফ। তাহলে প্রেসক্রিপশন কি, ক্লিয়ার। এখন আমরা যদি বলি প্রেসক্রিপশনের পার্ট কি, পার্ট কয়টি, ঠিক আছে, তাহলে আমরা প্রেসক্রিপশনকে ভাগ করব কতগুলা ফর্মে। ঠিক আছে, আমাদের জন্য যেটা লাগবে আমরা জাস্ট ওই ফর্মে ভাগ করতেছি। কিরকম, যদি এটা একটা ডক্টর প্রেসক্রিপশন হয়ে থাকে, তাহলে আমরা একটু দেখবো এই প্রেসক্রিপশনের ভিতরে কতগুলো ভাগ থাকবে। ক্লিয়ার, কয়টা ভাগ থাকবে, একেবারে উপরে একটা ভাগ থাকবে, এটা 1 নম্বর ভাগ। এই ভাগটাকে আমরা কি বলি, ডক্টর প্রোফাইল। ডাক্তারের ডিগ্রি, নাম, পদবি সব থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ডক্টর প্রোফাইল। ওকে, এরপরে যে ভাগটা থাকবে এটা হচ্ছে কি, 2 নম্বর ভাগ, এটা হচ্ছে পেশেন্ট প্রোফাইল। পেশেন্টের নাম, ঠিকানা, বয়স। ওকে, এটা হবে কি, পেশেন্ট প্রোফাইল। এরপরে এটা হবে কি, মূলত ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট প্রোফাইল। ঠিক আছে, এখন এই ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট প্রোফাইলটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতেছি, একটা অংশ রাখতেছি, 2টা ভাগে ভাগ করতেছি। একটা অংশ রাখতেছি শুধুমাত্র ডায়াগনোসিস পারপাস। ঠিক আছে, এখানে রোগীর সমস্যা, রোগীর বর্তমান কন্ডিশন, এই সমস্যা থেকে আমরা যদি কোনো রোগ নির্ণয় করতে চাই, কি কি প্যাথোলজিক্যাল টেস্ট লাগবে, এই টাইপের জিনিসগুলো আমরা এখানে রাখতেছি। এখানে আমরা রাখতেছি ডায়াগনোসিস প্রোফাইল। ঠিক আছে, বা ডিএক্স আমরা যদি সংক্ষেপে বলি, বা ডিডি, হ্যাঁ, এটা আরেকটা নাম হতে পারে ডিডি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা ডিডি না বলে ডায়াগনোসিস প্রোফাইল বলি, ডিএক্স। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? যদি ডায়াগনোসিস প্রোফাইল হয়, এরপরেরটা কি হবে, ট্রিটমেন্ট প্রোফাইল। কি হবে, ট্রিটমেন্ট প্রোফাইল। ট্রিটমেন্ট প্রোফাইল কিতে প্রকাশ করে, আরএক্স। তাহলে একটা হচ্ছে কি আরএক্স, একটা হচ্ছে কি ডিএক্স। ওকে, আমরা যদি আরএক্স এবং ডিএক্স বুঝি, যে তাহলে দেখেন এটা যদি প্রেসক্রিপশন হয়, প্রেসক্রিপশনের ডান পাশে কি থাকবে, ডায়াগনোসিস প্রোফাইল, বাম পাশে কি থাকবে, ট্রিটমেন্ট প্রোফাইল। তাহলে আগে ডায়াগনোসিস, তাই না? আপনি যদি রোগ নির্ণয় না করতে পারেন, তাহলে রোগের চিকিৎসা আপনার দ্বারা সম্ভব হবে না। ক্লিয়ার কিনা এতটুকু? ওকে, এখন চিন্তা করি আমরা যে ডায়াগনোসিস প্রোফাইল, লাস্টে কি একটা প্রেসক্রিপশনের পার্ট থাকবে, সেটা হচ্ছে কি সিগনেচার। 5 নাম্বার, আমরা যদি 5টা পার্টে প্রেসক্রিপশনকে ভাগ করি তাহলে এনাফ। তাহলে আমরা যদি বলি একটা আদর্শ প্রেসক্রিপশনের কতগুলা পার্ট থাকা উচিত, মিনিমাম এই 5টা পার্ট অবশ্যই কি থাকতে হবে। কি কি, 1 নম্বর পার্ট হবে কি, ডক্টর প্রোফাইল। তাহলে একটা ভালো প্রেসক্রিপশনের উপরে কি
ডক্টরের সমস্ত ঠিকানা থাকবে, ডক্টরের নাম থাকবে, তার ডেজিগনেশন, তার ডিগ্রি থাকবে, তার স্পেশালিটি থাকবে, তার কখন থেকে কখন রুগী দেখেন সেটাও থাকবে। সে যদি কোনো চেম্বার করে, কোনো জায়গায় যদি চাকরি করে সেটা এই পাশে থাকবে, তার নাম ডেজিগনেশন সবকিছু। আর যদি কোনো জায়গায় চেম্বার করে সেই চেম্বারের ঠিকানাও কি এখানে থাকবে। তার মানে ডক্টরের একটা ওভারভিউ, ক্লিয়ার কিনা? এটা একদম প্রেসক্রিপশনের উপরে দেওয়া থাকবে। 2 নম্বর জিনিস, ডক্টরের জন্য থাকবে পেশেন্ট প্রোফাইল। এখানে যে পেশেন্টটা আসছে সেই পেশেন্টটার নাম কি, সেই পেশেন্টটার বয়স কত, সেই পেশেন্টটার সেক্স কি, সেই কত তারিখে এই পেশেন্টটা আসছে তারিখটাও কি এখানে উল্লেখ থাকতে হবে। একটা প্রেসক্রিপশনের মেয়াদ থাকে একটা, তাই না? যে আপনি একটা প্রেসক্রিপশন দিয়ে সারা জীবন ওষুধ খেতে পারবেন না, তাহলে ডেটটা খুব ইম্পর্টেন্ট যে কত তারিখে এই পেশেন্ট আপনার কাছে আসছে। এরপরে আমরা আসবো ডায়াগনোসিস প্রোফাইল। পেশেন্ট আসছে কি রোগ নিয়ে, আপনার কাজ কি রোগটা নির্ণয় করা। তাহলে আপনি যদি রোগটা নির্ণয় করতে চান আপনাকে ডায়াগনোসিস প্রোফাইলে আসতে হবে। তাহলে ডায়াগনোসিস প্রোফাইলে কি কি পার্টগুলো থাকবে এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। প্রথম পার্টটা থাকবে কি ডিডি, এটাকে আমরা বলতে পারি ডিডি, ডিএক্সও বলতে পারি, ডিডি বলি, ঠিক আছে, অথবা ডিএক্সও বলতে পারি, সমস্যা নাই। ডিএক্স মানে কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটার নাম কি ডিডি। এইভাবেও লিখবে, এইভাবে লেখা যাবে, ঠিক আছে। এটার নাম কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এটা থাকা উচিত একটা প্রেসক্রিপশনে। কেন থাকা উচিত? আপনি অবশ্যই রোগীকে কি, রোগী যখন আসছে কোনো না কোনো ওষুধ দিবেন, কিন্তু কোন রোগ সন্দেহ করে ওষুধটা দিচ্ছেন, ঠিক আছে, এই রোগটা অবশ্যই এখানে রাখতে হবে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে কি একদম নিশ্চিত ডায়াগনোসিস হচ্ছে না, আপনার রোগীর লক্ষণ এবং অন্যান্য বিষয় দেখে মনে হচ্ছে যে রোগীর এই রোগটা হতে পারে, সেই অনুযায়ী আমি এখানে একটা কি দিচ্ছি। এখন আমি যখন প্যাথোলজিক্যাল টেস্ট দিব আমার রোগীর রোগ চেঞ্জও হয়ে যেতে পারে, তখন আমার চিকিৎসা প্রসিডিউরও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। একজন ভালো ডাক্তারের, ঠিক আছে, সফলতা কিসের উপর ডিপেন্ড করে? এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যদি একজন ভালো ডাক্তার হন, আপনি যদি এখানে টাইফয়েড ফিভার লেখেন, অন্য পরীক্ষা করার পরে এখানে টাইফয়েড ফিভারই আসবে, ঠিক আছে, তাহলে আপনার অ্যাকুরেসি যত বেশি হবে তত আপনার কি পটেনশিয়ালিটি বাড়বে, আপনি তত কি ভালো ডাক্তার হিসেবে স্বীকৃত পাবেন। পরীক্ষা ছাড়াই তো নির্ণয় করে ফেলেছে, অথবা পরীক্ষা করার পরে যেটা নির্ণয় করছে সেটাই আসছে। কিন্তু ম্যাক্সিমাম কথা কি যে আমাদের দেশে বেশিরভাগ ডাক্তার এটা ফলো করেই না, খুব কম সংখ্যক ডাক্তারই কি এটা ফলো করে। কারণ কি এটা একটা ঝামেলাও বটে, তাই না? একটা লোক আপনি ডায়াগনোসিস করছেন, আমাদের দেশে ডাক্তাররা অনেক ডাক্তার, সবাই না, ম্যাক্সিমামই ভালো ডাক্তার, ঠিক আছে। কিছু ডাক্তার আছে যারা কি করে রোগ নির্ণয়ের জন্য ডিপেন্ড করে কার উপর? প্যাথোলজিক্যাল টেস্টের উপর, তাই না? এমনি লক্ষণ বেস চিকিৎসা করে যাচ্ছে, পেট ব্যথার ওষুধ, এইভাবে কি লক্ষণ বেস চিকিৎসা করে যাচ্ছে। বাট মূল রোগটা ডায়াগনোস ডিটেক্ট করতে পারে কখন? দেখা যায় প্যাথোলজিক্যাল টেস্টের পরে, ঠিক আছে। সেই জন্য এখানে কি অনেকে এই জায়গাটা লেখে না, ঠিক আছে, এই জায়গাটা খুব কৌশলে কি বাদ দিয়ে যাচ্ছে। বাট এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে আমি যেন দেখলেই বুঝতে পারে, আরেকজন যেন দেখলেই বুঝতে পারে যে কোন রোগ সন্দেহ করে ডাক্তার এই ওষুধগুলা লিখছে। কারণ আপনি একটা রোগী আমার কাছে আসছেন, ঠিক আছে, আমি আপনাকে একটা চিকিৎসা দিয়েছি, এখন আপনি সেই চিকিৎসাতে ভালো হন নাই, তো আপনি প্রেসক্রিপশনে আরেক ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ওখানে কি দেখবে? যা দেখবে, হ্যাঁ, ডাক্তার ডায়াগনোসিসটা দেখবে, কিন্তু ডায়াগনোসিসে কিন্তু আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এখানে আপনি লেখেন নাই, তাই না? ওখানে আমি লিখে দেইনি, আমি ওখানে কি লিখছি? সিসি লিখছি। সিসি মানে কি? চিফ কমপ্লেন, চিফ কমপ্লেন মানে কি প্রধান সমস্যাগুলা। সিসি মানে কি চিফ কমপ্লেন, তার মানে কি আপনার প্রধান সমস্যাগুলা কি কি ছিল, ক্লিয়ার কিনা? যে আপনি যখন ডাক্তারের কাছে আসছেন কোন সমস্যা নিয়ে আসছেন, আপনার দাঁতে ব্যথা ছিল না, আপনার বুকে ব্যথা ছিল না, আপনার পেটে ব্যথা ছিল, কোথায় কি সমস্যাগুলো ছিল, না জ্বর ছিল, অন্যান্য সমস্যা ছিল না কি ছিল, এটা নিয়ে আপনি কি ডাক্তারের কাছে আসছিলেন। ডাক্তার কি করতেছে? চিফ কমপ্লেনের ভিতরে এখানে লিখছে হাই ফিভার, এটা সেটা কি লিখছে। এখন কথা হচ্ছে হাই ফিভার লিখছেন, তাহলে আমি যখন এটা দেখতেছি আমিও কি দেখতেছি? হাই ফিভার। বাট আমি কিন্তু এটা দেখতেছি, এটা দেখে আমাকে আবারও নতুন করে কি একটা রোগ সম্পর্কে ধারণা করতে হচ্ছে, তার মানে আমিও একটা নতুন রোগ সম্পর্কে ধারণা করতেছি। তার রোগ সারে নাই, এই যে এই ডাক্তার এই ট্রিটমেন্ট দিছিল, তার আমার অন্যভাবে আবার চেষ্টা করতে হবে, দেখতে হবে, ঠিক আছে। বাট এখানে যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা লেখা থাকতো তাহলে আমি চিন্তা করতাম যে এই লক্ষণ দিয়ে উনি এই রোগটা ডিটেক্ট করছে বা এই রোগটা সন্দেহ করছে,
ঠিক আছে, সন্দেহ করে ওষুধ দিছে, তাহলে আমি কি দেখতাম যে ওষুধগুলো ঠিক আছে কিনা, ওনার ডিটেকশনটা কি ঠিক আছে কিনা, তখন আমি নতুন করে কি ইয়া করতে পারতাম। তাহলে কোনো এটা ক্লিয়ার যদি হয় তাহলে একটা পেশেন্টের যদি মাইগ্রেনের প্রবলেম তখন এই প্ল্যানটা কীভাবে, মানে মাইগ্রেনের যে ইগুলো আছে আমরা তো পড়েছি যে আমরা যদি পেশেন্টের সাথে কথা বলে বুঝতে পারি যে এই মাইগ্রেনের প্রবলেম, তো আমরা সেই সময় কিভাবে প্রেসক্রিপশনটা করব। এই যে এখানে সে লিখে দিবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যখন আছে এখানে লিখে দিবে মাইগ্রেন, মাইগ্রেন লেখার পর তারপর মাইগ্রেন অনুযায়ী এখানে ট্রিটমেন্ট দিবে সে। ঠিক আছে, সে যদি মাইগ্রেন না আবার সিসিতে কি থাকবে, সিসিতে কি থাকবে চিফ কমপ্লেনে, মাইগ্রেনের চিফ কমপ্লেনগুলো কি হয় আমরা সব কমনলি আপনাদের বলছিলাম যে মাইগ্রেনের চিফ কমপ্লেন কি, একেবারে তিনটা জিনিস কমন আসবে। কি কম? ফটোফোবিয়া, তারপরে কি ফোনোফোবিয়া, আরেকটি ভমিটিং। এর সাথে কি থাকবে? স্পেসিফিক রিজনে পেন, তাই না? তাহলে স্পেসিফিক রিজনে পেন, ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, ভমিটিং, এই চারটা লক্ষণ যদি রোগী বলে, এটা দিয়ে আমি মাইগ্রেনকে কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করতে পারি না? হ্যাঁ, এই অনুযায়ী মাইগ্রেনের চিকিৎসা দিব। এখন আমি যদি এখানে মাইগ্রেন না লিখি, ঠিক আছে, তাহলে আমি হেডেকেরও তো চিকিৎসা দিতে পারি। হেডেক আর মাইগ্রেনের মধ্যে কিন্তু আলাদা। আর আমি যদি মাইগ্রেন সন্দেহ না করি, শুধু হেডেক লিখতে পারি। যদি আমার মাইগ্রেন সন্দেহ না হয়, আমি কি লিখতে পারি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হেডেক। তাহলে তো স্যার এখন যখন আমি পেশেন্টের সাথে কথা বলবো, তো পেশেন্ট কারণে যদি কন্ডিশন মাইগ্রেনের কন্ডিশন বলে তখন তো আমি মাইগ্রেন বলবো। আপনাকে পেশেন্ট সব কন্ডিশন বলবে, এটা কিভাবে আপনি বুঝলেন? আপনাকেও তো যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনাকেও মাইগ্রেনের লক্ষণগুলো জেনে সেই অনুযায়ী প্রশ্ন করতে হবে যে মাথা যদি বলে আমার এক পাশ ব্যথা করছে, যেমন স্পেসিফিক পেইন যেটা, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না, আমার এই আপনি তখনই বুঝতে পারবেন এরকম কিছুই না। কারণ আমি যদি এক জায়গায় ব্যথা পাই, বুঝেন, আমার একটা জায়গায় টক্কর লাগছে, তাহলে পুরো মাথা ব্যথা করবে, এই জায়গায় ব্যথা বাড়বে না? তাহলে ব্যথাটা কি কারণে হচ্ছে, এটাও আমার কি ইম্পর্টেন্ট বিষয়। ব্যথাটা কেন বাড়তেছে, কেন কমতেছে, কখন বাড়তেছে, কখন কমতেছে, এইসব বিষয় কি আমার খেয়াল রাখতে হবে। আর ব্যথাটা কি কোনো আঘাত পাওয়ার কারণে হয়েছে, না হঠাৎ করে হয়েছে, বা রেগুলারই হচ্ছে, এই সকল বিষয় কি আপনার খেয়াল রাখতে হবে। পেশেন্ট কি মহিলা না পেশেন্ট পুরুষ, এটাও কি খেয়াল রাখতে হবে আমাকে। ঠিক আছে, কারণ আমার একটা জায়গায় ব্যথা, আমি মাথায় একটু বাড়ি দিছে, সেখানে ব্যথা পাচ্ছে, আমি বাড়ির কথাটা আপনাকে বলতেছি না, আমি শুধু বলতেছি আমার মাথার এই জায়গাটা ব্যথা করে। ঠিক আছে, এটা যে মাইগ্রেনের রূপ নিবে তা কিন্তু না। চারটা লক্ষণই আপনার ভিতরে কি কম আর বেশি থাকতে হবে। তারপরে কি ব্যথাটা এপিসোডিকও হতে পারে, ঘটনা প্রাসঙ্গিক হতে পারে। আমি বেশি শব্দ শুনলে আমার ব্যথা হয়, একটা বিশেষ ঘ্রাণে আমার ব্যথা হয়। ঠিক আছে, ব্যথাটা সূর্যোদয়ের সময় হয়, সূর্যাস্তের সময় কি চলে যায়। অনেকগুলো লক্ষণ এখানে আসবে, যে লক্ষণগুলো আপনাকে কি জানা থাকা লাগবে। তখন আপনি এখানে কি লিখবেন? হেডেক অথবা কি মাইগ্রেন অথবা মেনিনজাইটিস অথবা এপিলেপসি, আপনার সন্দেহজনক যে রোগগুলো হয় সেটা আপনি কি এখানে লিখবেন। ওকে, এরপরে আসেন সিসি। সিসি মানে কি বলুন? চিফ কমপ্লেন। এখানে রুগী যে সমস্যাগুলোর কথা বলবে, দেখেন রুগী এখন কথা বলতে ভয় পায় না। আবার অনেক রুগী এত আপনাকে মিস ইনফরমেশন দিবে যে তার যা হয়েছে, যে ব্যথা, প্রচন্ড ব্যথা। এখন প্রচন্ড ব্যথা বলতে আপনি কি মিন করবেন? এক একজনের ব্যথা সহ্য করার ক্যাপাসিটি এক এক রকম। কেউ কেউ কি মিনস্ট্রল সাইকেলের সামান্য ব্যথাতে একদম কুকলে মুকলে শেষ হয়ে যায়, তাই না? আবার কেউ কেউ অনেক ব্যথা সহ্য করে দিব্যি কি কাজকর্ম করে যাচ্ছে। তাহলে ব্যথা সহ্য করার ক্যাপাসিটিও সবার সমান না। এখন আপনাকে অনেক ব্যথা বললে আপনি কি মিসগাইডেড হতে পারেন না? ঠিক আছে, যেখানে আমি নর্মাল একটা NSAID দিতাম, সেখানে আমি কি দিচ্ছি? এক হাই পাওয়ারের ওষুধ দিয়ে দিচ্ছি, ইঞ্জেকশনও দিয়ে দিতে পারি রুগীর কথা শুনে। তাহলে রুগীর সব কথা আপনাকে বিশ্বাস করতে হবে এমনও না, আবার কি রুগীর কথা আপনি বিশ্বাস করবেন না এমনও না। রুগীর কোন কথাটা আপনি বিশ্বাস করবেন, কোন কথাটা আপনি বিশ্বাস করবেন না, এটা কি আপনার জাস্টিফাইড থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চিফ কমপ্লেনে কি লিখবো? রুগীর যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা লিখবো। এবং এখানে দুইটা জিনিসই থাকবে। একটা জিনিস হচ্ছে কি, যে রুগী নিজে নিজে বলবে তার এই সমস্যা। দুই নম্বর জিনিস কি থাকবে? আমিও কিছু জিনিস প্রশ্ন করে রুগীকে জিজ্ঞেস করব। রুগীর কনস্টিপেশনের সমস্যা, তাহলে এখানে আমারও কিছু জিনিস কি জিজ্ঞেস করার আছে। কারণটা, কারণ কি আমার তো বের করতে হবে রোগের কারণ, তাই না? রোগটা ডিটেক্ট করার সাথে সাথে কারণ রিলেটেড বিষয়গুলোও কি আমার যেতে হবে। তাহলে রুগীকেও আমার কি কিছু কোশ্চেন করতে হবে। ওকে, এরপরে দুই নম্বর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, চিফ কমপ্লেনের পরে কি কি আসলো এখানে? জিএক্সসিসি। এটা কিন্তু শুধু ডায়াগনোসিস প্রোফাইলে। তাহলে ডায়াগনোসিস প্রোফাইলে আমরা কি ডিএক্স দেখলাম প্রথমে, এরপরে কি সিসি, এরপরে কি দেখবো ওই। ওই মানে কি অন এক্সামিনেশন। ওকে, অন এক্সামিনেশন বলতে আমরা কি বলতেছি? অন এক্সামিনেশন বলতে বলতেছি রোগী আপনার কাছে আসার পরে আপনি যদি তার কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন,
যেমন আপনি তার পালস দেখলে লিখতে পারেন পালস কত, আপনি তার চেহারা দেখলে বুঝতে পারবেন যে তার সায়ানোসিস আছে কিনা, রক্ত স্বল্পতা আছে কিনা, তার হার্ট রেট দেখতে পারেন হার্ট রেট কত, ব্লাড প্রেশার মাপতে পারেন ব্লাড প্রেশার কত। এই যে আপনি আনুষঙ্গিক পরীক্ষাগুলো করলেন, ইভেন আপনি যদি ওয়েটও মেজারমেন্ট করেন সেই ওয়েটটাও কি এখানে আপনি লিখতে পারেন। তার মানে রোগী আপনার কাছে আসার পরে আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা রোগীর করছেন এগুলো কোথায় থাকবে, অন এক্সামিনেশন। আর লাস্ট ওয়ান কি থাকবে, সিআই, সিআই অথবা এখানে অ্যাডভাইসও থাকে। ওকে, তাহলে সিআই বলতে আমরা কি বুঝি, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। তাহলে একটা রোগীর কোনো রোগ ডিটেক্ট করার জন্য যে সকল পরীক্ষা নিরীক্ষার দরকার হবে বলে আপনি মনে করেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এটাকে আমরা কি বলতেছি, সিআই বা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। ঠিক আছে, এখানে কেউ কেউ অ্যাডভাইসও লিখে রাখে, অ্যাডভাইস মানে আমরা ওই ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনই কি বুঝবো, ক্লিয়ার কিনা। তাহলে ডিফারেন্ট ডায়াগনোসিস প্রোফাইলে একটা রোগ ডায়াগনোসিস করার জন্য 4টা পার্টে আমরা ভাগ করতেছি, তাই না। একটা পার্টকে আমরা ডাইরেক্ট পার্ট বলতেছি, এটা কি এই 3টা পার্টের সমন্বয়, তাই না। এই প্রত্যেকটা পার্ট থেকে আমি যে জিনিসটা অনুধাবন করতেছি সেই জিনিসটাকে আমি এখানে কি লিখে দিচ্ছি। এটা কিন্তু নিশ্চিত না, এটা কি অনুমানযোগ্য, তাই না। যে রোগীর সমস্যার কথা শুনে রোগীর বর্তমান অবস্থা চিন্তা করে আমার মনে হচ্ছে এই রোগীর এই রোগটা হয়েছে, এটাকে আমি কি বলতেছি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এরপর আমি কি দেখতেছি, সিসি, চিফ কমপ্লেইন, মানে কি রোগীর প্রধান সমস্যাগুলো কি কি। তাহলে আপনি যখন একটা প্রেসক্রিপশনের দিকে খেয়াল করবেন, ডায়াগনোসিস প্রোফাইলে এসেই কি এই জিনিসগুলোর দিকে আপনি খেয়াল করতে হবে। সিসি মানে চিফ কমপ্লেইন, মানে রোগীর সমস্যাগুলো কি ছিল। ও ই মানে অন এক্সামিনেশন, রোগীকে ডাক্তার ওই সময় কি কি টেস্টগুলো করেছিল। আর সিআই মানে ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, রোগীকে কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া হয়েছিল। ওকে, এরপরে আপনি যখন এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বের করে ফেলছেন তখন আপনি চলে যাবেন কোথায়, ট্রিটমেন্ট প্রোফাইলে। তাহলে ট্রিটমেন্ট প্রোফাইলের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে ট্রিটমেন্ট প্রোফাইলটা শুরু হয় কি দিয়ে, আমরা সাধারণত শুরু করি আরএক্স দিয়ে। এখন আরএক্স দিয়ে শুরু করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতামূলক নেই, ঠিক আছে। কিছুক্ষণ পরে আমরা যখন শর্ট ফর্মগুলো দেখবো তাহলে প্রেসক্রিপশনের একটা বড় শর্ট ফর্ম হচ্ছে কি আরএক্স। দেখবেন ম্যাক্সিমাম প্রেসক্রিপশনে এরকম করে লেখা আছে আরএক্স, এখানে লেখা আছে ডিএক্স। তাহলে ডিএক্স মানে তো আমরা বুঝলাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা ডায়াগনোসিস প্রোফাইল, আরেকটা কি বুঝলাম, আরএক্স মানে কি ট্রিটমেন্ট প্রোফাইল। তাহলে আচ্ছা, আরএক্স এর ঘটনাটা আমরা একটু পরে বলছি আপনাদের, ঠিক আছে। তাহলে আরএক্সটা কি বোঝায় আমরা, যে এখানে আমরা কি লিখবো, এই যে এখানে আমরা একটা রোগ ডায়াগনোসিস করলাম, সেই রোগটা হচ্ছে পারে কি ধরেন হাইপারটেনশন, ঠিক আছে। রোগ কি ডিটেক্ট করলাম আমরা, হাইপারটেনশন। এই হাইপারটেনশন থেকে বাঁচার জন্য রোগীকে যে মানে হাইপারটেনশনটা রিমুভ করার জন্য রোগীকে যে ওষুধগুলা খেতে হবে, ঠিক আছে, ওই ওষুধগুলা খাবে এবং তার নিয়মটা কি হবে, ওই নিয়মটা এই আরএক্স এর জায়গায় লেখা থাকবে। ক্লিয়ার কি না এতটুকু, আরএক্স। আর লাস্ট ওয়ান কি, সিগনেচার। অবশ্যই কি যিনি প্রেসক্রিপশন করবেন, ঠিক আছে, ওনার সিগনেচার প্রয়োজনে কি পুরো সিলটাকে এখানে দেওয়া থাকা লাগবে, ঠিক আছে। ওনার নাম, ডেজিগনেশন, ওনার ডিগ্রি, ওনার কি রেজিস্ট্রেশন নাম্বার যা আছে সব কিছু দিয়ে এখানে একটা সিল দিয়ে দেওয়া উত্তম। যদি সিল না থাকে তাহলে কি ওনার অ্যাটলিস্ট সিগনেচারটাকে এখানে থাকতে হবে, যেই প্রেসক্রিপশনের সমস্ত দায়ভার কার, ওনার। এরপরে কি ওষুধগুলোর সাথে সাথে রোগীর কিছু কি নিয়ম নীতি ফলো করতে হবে, তাই না। এটাকে আমরা বলতে পারি কি অ্যাডভাইস। এই আফটার প্রেসক্রিপশনের পরে এই অ্যাডভাইসটা আমরা এখানে দিয়ে দিতে পারি, যে কি নিয়মিত ওষুধ খাবেন, বেশি করে পানি খাবেন, কি প্রচুর ফল ফলানি খাবেন, এইসব কি আমরা এই জায়গাটা বলে দিতে পারি, ঠিক আছে। যে আপনি কি নিয়মিত ওষুধ খাবেন, কি প্রচুর পানি পান করবেন, তারপরে কি ইমিউন পাওয়ার বুস্ট আপ করার জন্য কি যা যা মানে যে নিয়মগুলো আমরা সাধারণত বলি, ঠিক আছে। তবে প্রথম ইয়াটাই হচ্ছে যে নিয়ম অনুযায়ী ওষুধ খাবেন। এখানে যে নিয়ম বলা হয়েছে আপনাকে ওষুধটা কি সেই নিয়ম অনুযায়ী খেতে হবে। যদি জ্বর থাকে তাহলে আমরা লিখে দিতে পারি। বাকি অ্যাডভাইসগুলো আসে কি রোগ অনুযায়ী, তাই না। জ্বর থাকলে আমরা বলতে পারি কি শরীর মুছে দিবেন, তাই না। যদি জ্বর খুব বেশি হয় সাপোজিটরি দিবেন, এগুলো কি অ্যাডভাইসের ভিতরে আসে। যদি কারো ব্যথা হয় হালকা গরম সেক দিবেন বা ঠান্ডা সেক দিবেন, এটা কি কি অ্যাডভাইসটা আসবে তা ডিপেন্ড করবে কি রোগের কন্ডিশনের উপর, তাই না। সব রোগে তো আর একটা অ্যাডভাইস আসবে না। আপনি ব্যথা পাইছেন, আপনাকে আমি বলবো শরীর মুছায় দিবেন, ঠিক আছে। তাহলে রোগ যেরকম হয় তার উপর ডিপেন্ড করে অ্যাডভাইস। কিছু অ্যাডভাইস আছে কমন, সব রোগের জন্য দেওয়া যায়, ঠিক আছে। যেমন কি নিয়মিত ওষুধ খাবেন, এটা যে রোগেই হোক সেই রোগেই কি দেওয়া যাবে। প্রচুর পানি খাবেন, যে রোগে হোক সেই রোগে দেওয়া যাবে। কিন্তু বাকি অ্যাডভাইসগুলো কি রোগ ধরে ধরে দিতে হবে।
ঠিক আছে, আপনাকে একটা জায়গায় স্টিচ দিছে, সেলাই করছে, এখানকার অ্যাডভাইস আর আপনি পায়ে ব্যথা পাইছেন, পা মচকে গেছে, এখানকার অ্যাডভাইস তো এক হবে না। ক্লিয়ার কি না এইটুকু? ঠিক আছে, তাহলে অ্যাডভাইসটা চলে গেল। একটা প্রেসক্রিপশনের ভিতরে কি এই জিনিসগুলো থাকে। এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা প্রেসক্রিপশন দেখবেন, ঠিক আছে, একটা প্রেসক্রিপশন দেখে আপনাকে রোগীকে যখন বুঝাই দিবেন তখন আপনাকে কি নিজের বুঝতে হবে সবার আগে। ঠিক আছে, সাপোজ এখানে একটা প্রেসক্রিপশন আছে, সেই প্রেসক্রিপশনে ডাক্তার সাহেব এইভাবে লিখে দিয়েছে যে এখানে কি ট্যাবলেট সাত দিন। ঠিক আছে, তাহলে এইটা দেখে আপনাকে কি করতে হবে? এটা দেখে আপনাকে বোঝাতে হবে যে সেফুরক্স 250 মিলিগ্রাম এটা একটা অ্যান্টিবায়োটিক, সকালে একটা রাতে একটা। ঠিক আছে। এই অ্যান্টিবায়োটিকটা দিনে 2 বেলা খেতে হবে, একটা হচ্ছে সকালে একটা হচ্ছে রাতে। তবে দেখেন, আপনি যদি বলে দেন সকালে এবং বিকালে, ফার্মাসিস্টের কাজই হচ্ছে এখানে একটা সাধারণ মানুষ এটা বলতে পারে যে সকালে এবং রাতে খাবে, অন্য ওষুধের বেলা এটা বলা যাবে, কিন্তু যখন আপনি বুঝবেন এটা অ্যান্টিবায়োটিক তখন আপনাকে কথাটা একটু একদম স্পেসিফিক করে বলতে হবে। কিরকম? যে এটা আপনি খাবেন 12 ঘন্টা পর পর। কত? 12 ঘন্টা পর পর। তার মানে স্ট্রিপে দুটো দাগ দিয়ে দিবেন অথবা লিখে দিবেন যে সকাল 8টায় যদি খান রাত 8টায় খাবেন, নির্দিষ্ট টাইম, একদম নির্দিষ্ট টাইম। অ্যান্টিবায়োটিকের ডোজটা হবে কি? 12 ঘন্টা। হ্যাঁ, টাইম স্পেসিফিক। 10টা খেলে 10টায় যদি খান রাত পরের দিন সকাল 10টায়। ঠিক আছে, তাহলে যদি বুঝেন এটা অ্যান্টিবায়োটিক, আপনাকে বুঝাই দিতে হবে এটা যে এই ওষুধটা আপনি কতক্ষণ পর পর খাবেন? 12 ঘন্টা পর পর খাবেন। ঠিক আছে, স্টিপে দুইটা কেটে দিতে পারেন নিজে বোঝানোর জন্য যে একটা, ঠিক আছে, ছোট করে দুইটা কেটে দিলেন আর মাঝখানে কি লিখে দিলেন যে কি 12 ঘন্টা পর পর। অনেক সময় তো ধরেন এটা একটা স্ট্রিপ, হ্যাঁ, আপনি এইভাবে লিখে দিতে পারেন এটা একটা স্ট্রিপ, এখানে ওষুধগুলো দেওয়া আছে, তাই না? আপনি এখানে একটা কেটে দিলেন উল্টা পিঠে, এখানে একটা কেটে দিলেন, এখানে একটা কেটে দিলেন কেচি দিয়ে। কেটে দিলে রোগী বুঝবে যে দিনে 2 বেলা খাবে। আপনি মাঝখানে লিখে দিলেন কি 12 আওয়ার, ঠিক আছে, 12 ঘন্টা। তার মানে এটা খাওয়ার 12 ঘন্টা পরে এটা খাবে, এটা খাওয়ার 12 ঘন্টা পরে কি এটা খাবে। অনেক সময় দেখা যাচ্ছে কি 24 ঘন্টা পর পর বা এইগুলো মানে নির্দিষ্ট কোনো পাওয়ারের উপর ভিত্তি করে না, এটা অ্যান্টিবায়োটিকের ডোজই, ঠিক আছে, পাওয়ারের উপর ভিত্তি করে না। এটা হচ্ছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে কি বুঝেন, আপনি একটা ওষুধ খাচ্ছেন, এই ওষুধ কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিবায়োটিক যখন আমরা দিচ্ছি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যখন কাজ করে তখন প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, তাই না? যেমন ধরেন আপনি পানির ভিতরে চিনি দিচ্ছেন, ঠিক আছে, আপনি 1 জগ পানির ভিতরে যদি 1 চিমটি চিনি দেন, 1 জগ পানির ভিতরে 1 চিমটি চিনি দিলে কি পানি মিষ্টি হয়ে যাবে? পানি মিষ্টি হয়ে যাবে, কিছুই লাগবে না পানি আপনার কাছে, তাই না? কিন্তু যদি 2 মোট চিনি দেন কি হবে? মিষ্টি হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, পানির ভিতরে চিনি দিয়ে মনে করেন যে 1 গ্লাস পানিতে, ঠিক আছে, আপনি একটা জগের ভিতরে 1 গ্লাস পানি ঢালছেন, এরপরে কি 1 মোট চিনি দিয়েছেন, অনেক মিষ্টি না? এর ভিতরে যদি পানি ঢালতে থাকেন আস্তে আস্তে কি হবে? মিষ্টতা কমবে না? এখন মিষ্টতা কমলে আমি যদি মিষ্টতা বাড়াতে চাই কি করতে হবে? আবার ওর ভিতরে চিনি দিতে হবে না? তাহলে ওষুধের ডোজটা হচ্ছে এরকম। কিরকম? আপনি একটা ওষুধ এখন খেলেন, তাহলে এখন কি 1 আওয়ার, তাই না? ফার্স্ট থেকে শুরু হলো, তাহলে এই ওষুধটা এখন কি কোনো সমস্যা হচ্ছে? এই ওষুধটা তাহলে কি হচ্ছে? এই ওষুধটা এখন এখান থেকে কই যাচ্ছে? রক্তে যাচ্ছে না? ওষুধটা এখন থেকে কি রক্তে যাচ্ছে, তাহলে রক্তে ওষুধের মাত্রা কি বাড়তেছে না? বাড়তেছে। আবার কি হচ্ছে, কিছুক্ষণ পরে রক্ত থেকে কি হবে? ওষুধগুলা কিডনির মাধ্যমে কি হবে? বের হয়ে যাবে। ওষুধটা সারাদিন আপনার শরীরে থাকবে না, তাহলে রক্ত থেকে ওষুধটা বের হয়ে যাবে। এই যে ওষুধটা কি সর্বোচ্চ পর্যায়ে আসবে, এরপরে কি আবার বের হয়ে যাচ্ছে। তাহলে ওষুধ যখন বের হয়ে যাচ্ছে তখন তো আর আমার ট্যাবলেট নাই এখানে, রক্তের ভিতরে নতুন করে কেউ ঢুকতেছে না, তখন শুধু কি হচ্ছে? বেরই হচ্ছে। আর প্রথমে কি ছিল? শুধু রক্তের মধ্যে ঢুকছিল, তাহলে রক্তের ভিতরে মাত্রা কি বাড়তে ছিল। এরপরে কি হচ্ছে? একটা নির্দিষ্ট পিক পয়েন্টে এসে কি হচ্ছে? সে শুধু কমে যাচ্ছে। এখন শুধু কি কমে যাচ্ছে। এখন কমে যাওয়ার পরে চিন্তা করেন, ওষুধের আমরা বললাম না চিনির মিষ্টতা কমে যাবে, তাহলে ওষুধের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, এই ঘনত্বর নিচে যখন সে চলে আসবে তখন আর সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে না, ব্যাকটেরিয়াই তার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। যেই ওষুধ থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে, ঠিক আছে? এখন চিন্তা করেন এটা কত ঘন্টা পর হবে, সেই জন্য তার ডোজ আবার দিতে হবে। হ্যাঁ, এটা কত ঘন্টা পর হবে এটাই ওখানে হিসাব করা হচ্ছে। যে আপনি যদি সিট্রোফ্লক্সাসিন দেন, সিট্রোফ্লক্সাসিন এই যে ম্যাক্সিমাম ধরেন 500 মিলিগ্রাম আপনি খেয়েছেন, হ্যাঁ, 500 মিলিগ্রাম থেকে ধরেন রক্তে তো পুরোটা আসবে, ধরেন 400 মিলিগ্রাম রক্তে আসছে অ্যাপ্রক্সিমেট, তাহলে সর্বোচ্চ কত মিলিগ্রাম আসছে? 400। এই 400 থেকে অর্ধেক হতে কত সময় লাগবে? 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টা পরে অর্ধেক হয়ে যাবে, অর্ধেকের পরে খুব দ্রুত চলে যাবে।
ঠিক আছে? তখন কাজও করবে না, তখন কাজও করবে না, তখন ব্যাকটেরিয়া বরঞ্চ ওষুধের বিরুদ্ধে কাজ করে কি হবে, এটা রেজিস্ট্যান্স করে ফেলবে, এই ওষুধ আর পরবর্তীতে কাজ করবে না। ঠিক আছে, তখন 12 ঘন্টা পরে কি হবে, আমি আরেকটা ওষুধ যদি খাই রক্তের ভিতরে আবার ওষুধ ঢুকতে থাকবে না, তারপরে রক্তের মধ্যে কি ওষুধের মাত্রা বাড়তে থাকবে, তাহলে আবারও কি হবে, এটা বাড়বে, আবারও নেমে যাবে, আবার 12 ঘন্টা পরে আমি খাবো আবারও বাড়বে, আবারও 12 ঘন্টা পরে নেমে, এমন একটা কন্ডিশন আমাকে রাখতে হবে যেন ওষুধটা কি এমন মানে হালকা মিষ্টি না হয়ে যায়, হালকা মিষ্টি যেন না হয়ে যায়। মনে করেন আমি এক গ্লাস পানির ভিতরে কি আরেক গ্লাস পানি দিলাম, মিষ্টি একটু কমে গেছে, আমি আরেকটু চিনি দিলাম, আবার আরেক গ্লাস পানি দিলাম, মিষ্টি একটু কমে গেছে, আমি আরেক গ্লাস কি চিনি দিলাম, সব সময় কি মিষ্টির পরিমাণ সমান থাকতে হবে। ঠিক ওষুধের পরিমাণটা রক্তের ভিতরে কি সমান থাকে, তাহলে বা ওষুধের পরিমাণ যদি সমান থাকে তাহলে এটা ব্যাকটেরিয়াকে মারবে, এটা তখন ব্যাকটেরিয়াকে মারবে। যদি কমে যায়, মিষ্টি একেবারে কমে যায়, তখন ব্যাকটেরিয়াই কি করবে, এটার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। ক্লিয়ার তো? ঠিক আছে, আমরা কেন অ্যান্টিবায়োটিকগুলো নির্দিষ্ট সময় পর পর খাই, আরো অনেকগুলো কারণ আছে, সবচেয়ে বেসিক কারণ হচ্ছে হাফ লাইফ। ঠিক আছে, ওষুধের সবার যেমন আমরা অ্যাজিথ্রোমাইসিন কত ঘন্টা পর পর খাচ্ছি, 24 ঘন্টা, এটা 64 ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে প্রায়, আমাদের রক্তে 64 ঘন্টা থাকে। তাহলে এজিথ্রোমাইসিন যে 24 ঘন্টা পর পর, এটা কি দুই ডোজ 12 ঘন্টা পর পর এটা দেওয়া যায় না? 12 ঘন্টা পর পর এটা দেওয়ার দরকারই হচ্ছে না, 12 ঘন্টা পর পর দেওয়া যায় স্পেসিফিক রোগের ক্ষেত্রে, যে রোগীকে অ্যান্টিবায়োটিকের ঘনত্ব বেশি লাগে। যেমন ধরেন আমরা সেফুরক্সিন খাচ্ছি কত মিলিগ্রাম, 250 মিলিগ্রাম খাচ্ছি না, সেফিকজিন খাচ্ছি কত 200 মিলিগ্রাম। এখন আমরা সেফুরক্সিন যদি রোগীর অবস্থা খুব মারাত্মক হয়, তাহলে আমরা সেফুরক্সিন কত দিতে পারি, 500 মিলিগ্রাম দিতে পারি না? ঠিক রোগীর অবস্থা যদি মারাত্মক হয়, অ্যাজিথ্রোমাইসিন আমি চাইলে কত 500 এর জায়গায় 1 গ্রামও দিতে পারি, তাই না? এখন এই 1 গ্রাম আমি একবারও দিতে পারি, আবার কি চাইলে ভেঙে দিতে পারি, মানে ইয়ে অনুসারে রোগীর কন্ডিশন অনুসারে। হ্যাঁ কন্ডিশন। তবে একটা কথা মনে রাখতে হবে, অ্যাজিথ্রোমাইসিন কি 24 ঘন্টায় 500 মিলিগ্রাম যথেষ্ট। ক্লিয়ার কিনা? যদি মনে করি রোগী টাইফয়েড হয়েছে, সেই ক্ষেত্রেই শুধুমাত্র কি তাকে 24 ঘন্টায় 1 গ্রাম দিতে হবে, 24 ঘন্টায় 1 গ্রাম। ঠিক আছে, এখন 1 গ্রাম যদি রুগী চান আপনি একবারে সকালে দিচ্ছেন, এটাও দিতে পারেন, আবার যদি বলেন না আমি সকালে একটা দিব রাতে একটা দিব, তাও দিতে পারেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে রুগীকে কত দিতে হবে, 1 গ্রাম দিতে হবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট কোনো পরিমাণ আছে? স্বাভাবিক, প্রত্যেক অ্যান্টিবায়োটিকের পরিমাণ সুনির্দিষ্ট, অ্যাডাল ডোজগুলো আলাদা। কম খাইলে সমস্যা আছে? স্বাভাবিক, কম খেলে সমস্যা আছে। সিপ্রোসিন 10টা 12টা খাওয়ার নিয়ম, এখন যদি দেখেন, 6টা খায় তাহলে সেক্ষেত্রে না, সমস্যা হবে। অ্যান্টিবায়োটিক যদি আপনি শুরু করেন, আপনাকে মনে রাখতে হবে যদি আপনি শুরু করেন তাহলে কি তার ডোজটা খেয়াল রেখে অ্যান্টিবায়োটিক আপনাকে খেতে হবে। যেমন আমি যদি ডায়রিয়ার ক্ষেত্রে সিপ্রোসিন খাই, ডায়রিয়ার ক্ষেত্রে সিপ্রোসিনের বা সিপ্রোফ্লক্সাসিনের নর্মাল ডোজ কত, ডায়রিয়ার ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনের নর্মাল ডোজ হচ্ছে 1 গ্রাম অ্যাট এ টাইম, একবারেই 2টা খাবো আর খাবো না। ঠিক আছে, আবার যদি আমি একবারে 2টা না খাই, তাহলে আমাকে কি 500 মিলিগ্রাম করে 12 ঘন্টা পর পরে 3 দিন মিনিমাম খেতে হবে। ক্লিয়ার কি না? আবার অ্যাজিথ্রোমাইসিন আমি যদি টাইফয়েডের জন্য ইউজ করি, বললাম 1 গ্রাম করে দিব। ঠিক আছে, আমি যদি টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস এগুলোর জন্য ইউজ করি, তাহলে 500 মিলিগ্রাম করে দিব। এর ডোজ কিন্তু 24 ঘন্টায় 500 মিলিগ্রাম, 24 ঘন্টায় 500 মিলিগ্রাম। তারপরে এটা মুখস্থ করে ফেলতে হবে, সেফিকজিন দিনে 2 বার, সেফুরক্সিন দিনে 2 বার, অ্যাজিথ্রোমাইসিন দিনে 1 বার, সিপ্রোফ্লক্সাসিন দিনে 2 বার, সেফ্রাডিন দিনে 3 বার, ফ্লুক্লোক্সাসিলিন দিনে 4 বার, অ্যামোক্সিসিলিন দিনে 3 বার, একদম মুখস্থ থাকবে। তাহলে 24 ঘন্টা বিশেষ করে স্যার জিমেক্স মানে কি অ্যাজিথ্রোমাইসিনে বিশেষ করে দিয়ে থাকে। হ্যাঁ, 24 ঘন্টায় একবার। আপনি যদি অন্যদিকে যান, আরো ড্রাগ আছে যেমন মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এই ওষুধগুলোও কি 24 ঘন্টায় একবারই দেয়। ঠিক আছে, কারণ কি আমরা বললাম হাফ লাইফ, সে বুঝেন আমি যদি চিনি দিয়ে মিষ্টি করি, স্যাকারিন দিয়ে মিষ্টি করে না, হ্যাঁ, স্যাকারিনের মিষ্টি আর চিনির মিষ্টি পাওয়ার কি সমান? না, ঠিক আছে, স্যাকারিনের মিষ্টি অনেক বেশি হবে না, তাহলে এর কি ক্ষমতাটা অনেক বেশি না? ঠিক ওষুধের ক্ষেত্রে একই কাজ, কিন্তু মিষ্টিই করবে কাজ, কিন্তু ব্যাকটেরিয়াকে মারবে। ঠিক আছে, বাট এক একজনের ঘনত্ব বা এক একজনের ক্ষমতা কি একই রকম। কিন্তু স্যার পাওয়ার যায় 500 এমজি থাক, কিন্তু ওর কার্যক্ষমতা বেশি। কার্যক্ষমতা না, মানে টিকে থাকার ক্ষমতা বেশি। টিকে থাকার ক্ষমতা মানে কি 12 ঘন্টা পরে এটা কি শরীরে অর্ধেক হবে। আমরা রক্তে যতটুকু ঢুকতেছে 12 ঘন্টা পরে অর্ধেক হচ্ছে। স্থায়িত্ব বেশি থাকবে। হ্যাঁ, আবার কেউ 6 ঘন্টা পরে অর্ধেক হচ্ছে। যে 6 ঘন্টা পরে অর্ধেক হয়ে যাচ্ছে তাকে কয় বেলা দিতে হবে? 2 বেলা। 2 বেলা দিবেন? 4 বেলা দিতে হবে। 4 6 24। 4 বেলা দিতে হবে না? কারো কি 8 ঘন্টা পর পর অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 3 8 24 3 বেলা করে খাইতে হবে। তার মানে কোন ওষুধ 3 বেলা করে খাচ্ছি, কেন খাচ্ছি তার কারণ হচ্ছে এটা। ঠিক আছে, রক্তের মধ্যে থেকে 8 ঘন্টা পর এটা কি চলে যাচ্ছে ওষুধগুলো। স্যার কিছু ক্লিয়ার কি না? না হলে আরো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিছু ওষুধ আছে ভিটামিন, এটা যদি আমি মনে করি 10টা খাইলাম,
তাহলে তো আর 20টা রয়ে গেল। এটা কি মনে করেন 1 মাস খাইলাম না, তাহলে কি ওটা ফালাই দিতে হবে না? দেখেন প্রত্যেকটা ওষুধের গায়ে কি লেখা থাকে, একটা মানে নির্দিষ্ট একটা ডিউরেশন লেখা থাকে, যে এক্সপায়ার ডেট লেখা থাকে, ম্যানুফ্যাকচার ডেট লেখা থাকে, তাই না? তাহলে আপনি ওষুধ যেটা খাচ্ছেন সেই ওষুধটাকে কিভাবে প্রিজার্ভ করতেছেন এটার উপর ডিপেন্ড করবে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন কিনা। যদি আপনি সিরাপ, ঠিক আছে, সিরাপের বোতল ভেঙে ফেলেন, আই ড্রপের ভেঙে ফেলেন, তাহলে এগুলোর মেয়াদ 1 মাস। 1 মাস। না না, ক্যাপসুলগুলোর কথা বলতে। হ্যাঁ, ক্যাপসুলগুলো যদি থাকে, তাহলে যদি ক্যাপসুল ভালো থাকে, তার প্যাকেট মানে কয়টা অ্যালুমিনিয়াম থাকে? ফিল কি ফয়েলগুলো যদি ঠিক থাকে, তাহলে ওখানে যে ডেট আছে সেই ডেট অনুযায়ী কি আপনি রাখতে পারেন। মনে করেন ডেট আছে কত, 23-এর, ঠিক আছে, 23/9/21, তাহলে ওষুধ 23/9/21 পর্যন্ত আপনি খেতে পারবেন যদি কি অ্যালুমিনিয়াম ফয়েল ঠিক থাকে। এখন কিছু কিছু ওষুধ থাকে না এরকম কৌটার ভিতরে, এখন কৌটার ভিতরে যে ওষুধগুলো থাকবে, যখন আপনি কৌটাটা ভাঙলেন তখন কিন্তু কি ওইটা যদি আপনি এইভাবে রেখে দেন এতদিন পর্যন্ত ওষুধ কি ভালো থাকবে না। দেখবেন কি ওষুধ খাওয়ার সময় দেখবেন ওষুধ নরম হয়ে যাচ্ছে, হার্ডনেস কমে যাচ্ছে। তার কোটা তো 1-2 মাস খাওয়া ট্যাবলেট, যাবে আর কি। সেক্ষেত্রে 2-3 মাস খাওয়া যাবে। তার কোটা বা বোতলে তো ট্যাবলেটও থাকে বা সিরাপও থাকে। এই ক্ষেত্রে সিরাপটা খাওয়া যাবে 1 মাস। সিরাপ, সেটা কি সিরাপের জন্য আলাদা কন্টেইনারই আছে, তাই না? সিরাপের জন্য এমন কন্টেইনার আছে যে কন্টেইনারটা কি শুধুমাত্র সিরাপ, সাসপেনশন, ইমালশনের জন্য, আর যেটা সেটা কিন্তু আলাদা। ক্যাপসুল। ট্যাবলেট ক্যাপসুল যেগুলো রাখা হচ্ছে সেগুলো কি ওগুলো আলাদা ধরনের। তুলা থাকে, পরে ছোট একটা প্যাকেট থাকে। হ্যাঁ, তার মানে যদি আমি সিরাপ ভাঙি তাহলে সিরাপই মনে হয় সব থেকে দেখেন সর্বটা আমি ইন্টারেস্ট। বললাম আপনি একটা কফির সিরাপ খাচ্ছেন, ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা কি মনে করি অ্যাডোভাস খাচ্ছেন, বাসক খাচ্ছেন, তুলসী খাচ্ছেন, ঠিক আছে, অথবা কি মিউকোস্পেল খাচ্ছেন, অথবা অ্যামব্রক্স খাচ্ছেন, যেটাই খান, আপনি যখন একটা সিরাপ ভাঙলেন, মনে করেন 2 ডোজ খাওয়ার পরে শেষ হয়ে গেছে, এখন এটা রেখে 6 মাস পরে আপনার খাওয়ার কোনো উপায় নেই। যদি এটা আপনি ফ্রিজে প্রিজার্ভ করেন সেই ক্ষেত্রে 1 মাসের জায়গায় হয়তো 2 মাস 3 মাস আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যদি ঠান্ডা জায়গায় আপনি রাখতে পারেন। তবে এমন ফ্রিজে ওষুধ না রাখাই উচিত যে ফ্রিজে কি আপনি সবজি টবজি বিভিন্ন খাবার দাবার রাখতেছেন। ওষুধের ফ্রিজ আলাদা। স্পেসিফিক ফর ওষুধ। যদি আপনি দেখেন ফার্মেসির দোকানে ওষুধে কি মাছ মাংস রাখে? না, মাছ মাংস রাখবে না। তাহলে হচ্ছে পানি পর্যন্ত রাখা। হুম, হ্যাঁ পানি রাখতে পারেন, তবে কি কারণ পানিটা কি আলাদা একটা কন্টেনারের ভিতরে থাকে, ঠিক আছে, কিন্তু আমরা যখন সবজি রাখি তখন কি এগুলো আলাদা কন্টেনারে থাকে না। থাকে না ওইভাবে। তাহলে আপনি ওইটা কি সিরাপগুলো বেশি দিন ব্যবহার করার দরকার নাই, কারণ কি মনে এক রাখবেন সপ্তাহ বা 10 দিন বা 15 দিন এইটাই। আমি তো 1 মাস তো আপনাকে সময় বেঁধেই দিলাম, হচ্ছে 1 মাসের ঠিক আছে, দরকার নেই। তারপরও আপনি একবারের পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কি ব্যবহার না করাই ভালো। কিসের জন্য? ওষুধের যে মূল উপাদান এটা কিন্তু পানিতে খুব তাড়াতাড়ি কি নষ্ট হয়ে যায়। আবার দেখেন পানিতে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করে, তাই না? যার যেমন বাচ্চাদের আমরা সাপোজ না পাবা এই সিরাপ খাওয়াই, এখানে ডাক্তাররা বলে দেয় বা আপনারাও বলে দেন যে জ্বর থাকলে খাবে, না থাকলে খাবে না। দেখা যাচ্ছে আমি 3 দিন খাওয়ানোর পরে জ্বর চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে ওষুধ আমার আছে। আবার দেখা যাচ্ছে কি আমি কি 5 দিন বা 7 দিন পরে ওই ওষুধটা খাওয়াতে পারবো কি পারবো না। পারবেন না কেন? 5 দিন বা 7 দিন এক বিষয়, 5 মাস বা 7 মাস আরেক বিষয়, তাই হচ্ছে না? তার বটে আমরা কোনটা বলতেছি? টাইমের ব্যাপার আছে। 5 দিন বা 7 দিন কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে 2 মাস বা 4 মাস। আপনি নাপাটা রেখে দিয়েছেন, এটা 4 মাস পরে আবার জ্বর আসে, আবার এই নাপাই খাওয়াচ্ছেন, তাহলে কি এই নাপাটা হাইড্রোল মানে কি পানিতে থাকার কারণে প্যারাসিটামল যে আছে এটা কি পানির সাথে নষ্ট হয়ে যাচ্ছে, এখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। মিষ্টি থাকে না, চিনি থাকে না, তাহলে চিনির মধ্যে কি ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, তাহলে এটা সহ আপনি কি তাকে খাওয়াতে পারে না। নতুন প্যারাসিটামল সিরাপ বা সাসপেনশন এনেই খাওয়াতে হবে। বাট আজকে মনে করেন আপনার জ্বর হয়েছে, ধরেন আপনার বাচ্চার জন্য একটা প্যারাসিটামল নিয়ে আসছেন, আপনার বাচ্চার জ্বর ভালো হয়ে গেছে, অর্ধেকের বেশি আছে, এখন 10-15-20 দিন 10-15-20 দিনও যাওয়া ঠিক না, আমি বলি 15 দিন পর্যন্ত কি মেয়াদ রাখেন আপনি, ঠিক আছে। এরপরে মনে করেন যে 10 দিন পরে পাশের বাসে আরেকজনের জ্বর হয়েছে, এটা আপনি কি তাকেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি কোনো জিনিস ভাঙেন, ঠিক আছে, সিরাপ সাসপেনশনগুলা, ঠিক আছে, কোনো জিনিস যদি ভেঙে ফেলেন এটা বেশি দিন ব্যবহার করা আপনার ঠিক না। আর একটা বিষয় বলি, যে জিনিসগুলো লিকুইড ছিল এগুলো তো আপনি 1 মাস পর্যন্ত নিতে পারেন, আমি কোনো সমস্যার কথা বলতেছি না, যেটা লিকুইড ছিল। কিন্তু যেটা পাউডার ছিল, অর্থাৎ অ্যান্টিবায়োটিক বা অন্য যেটাই থাক, যদি পাউডার থাকে ওইটা আপনি পানি দিয়ে মিক্স করছেন, এটা কিন্তু আপনি কি ওই 10-15 দিনের বেশি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। 10-15 দিনের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, কারণ এটা কি হয়ে যাবে, পানিতে নষ্ট হয়ে যাবে বেশি দিন। হ্যাঁ, বানানোর পরে এটা কিন্তু আপনি ওই অনেক দিন পর্যন্ত, যেটা পানিতে লিকুইড ফর্মে ভালো থাকে এটা লিকুইড ফর্মে তৈরি করে, তাহলে লিকুইড ফর্মে কোনো ওষুধ কিনছেন এটা আপনি কি ভাঙার পরও 1 মাসের মতো কি ইউজ করলেন,
বাট আপনি যদি লিকুইড ফর্মে না কিনেন, পাউডার ফর্মে কিনে লিকুইড করে এটাকে খাওয়ান, তাহলে এটা কিন্তু আপনি এতদিন প্রিজার্ভ করার দরকার নেই, এই ওষুধটা আপনাকে ফেলে দিতে হবে। ঠিক আছে, কারণ রিস্ক নেওয়া যাবে না। যদি এখানে ব্যাকটেরিয়া গ্রো করে, ওষুধগুলো যদি নষ্ট হয়, হিতে আরো কি হবে, বিপরীত হবে, কোনো দরকার নেই। ওকে, এইটুকু ক্লিয়ার তো? এখন চিন্তা করেন যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কি সুনির্দিষ্ট ডোজে দিতে হবে। আপনাকে রোগীকে এই ডোজের কথাই বলে দিতে হবে যে দিনে এতবার এতদিন পর্যন্ত কি খাবে। ঠিক আছে, একদম সুনির্দিষ্টভাবে বলে দিবেন। তার মানে আপনাকে আগে বুঝতে হবে যে এটা অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া যেমন ধরেন এখানে থাকতে পারে ট্যাবলেট ম্যাক্স প্রো 20 মিলিগ্রাম, 101 দেওয়া আছে। ঠিক আছে, 20 দিন। তাহলে এটা যখন আপনি দিবেন, এটাও আপনি দিনে 2 বেলা লেখে রোগীকে বলে দিতে হবে যেটা খাওয়ার আগে খেতে হবে। হ্যাঁ, তাহলে রোগীকে খাওয়ার আগে খেতে হবে। এটা এই যে খাওয়ার আগে খেতে হবে, এটা রোগীকে কি বলে দিতে হবে যে আপনি কি খাওয়ার আগে খাবেন। ঠিক আছে, এটা খাওয়ার পরে খাবেন, এটাও কি রোগীকে বলে দিতে হবে। প্রয়োজনে স্ট্রিপের মধ্যে কি লিখে দিবেন, এই যে স্ট্রিপ যেটা আছে এটার ভিতর লিখে দিবেন। হোমিওপ্যাথি দেখেন না, কাগজের ভিতর লিখে দেয়, আপনারাও কিভাবে লিখে দিবেন যে খাওয়ার আগে, ঠিক আছে, 2 বেলা করে, খাওয়ার পরে 2 বেলা 1 বেলা করে, যেভাবে আছে এভাবে লিখে দিন। স্ট্রিপটা তো তার কাছে থাকবে, 10টার স্ট্রিপটা তার কাছে থাকবে না। স্ট্রিপের ভিতরে আপনি কি মার্কার বা অন্য কোনো পেন ব্যবহার করে চিকন মার্কার ওর ভিতর লিখে দিতে পারেন। তার আরেকটা ওষুধ আছে না, যেমন নিপ্রো ইসোমিপ্রাজল, এটার দুধে বাড়টা কথা, এটা কেমন কি সিস্টেম? ওইটা তো আপনি জেনেরিকটা দেখলেই বুঝেন, যেমন ডেমোভো, তাই না? এখানে লেখা আছে নিপ্রো হ্যাঁ। এবং ইসোমিপ্রাজল। হ্যাঁ, লেখা আছে, কারণ ওইখানে 2টা ওষুধ আছে। একটার ভিতরে, হ্যাঁ, একটার ভিতরে 2টা ওষুধের কম্বিনেশন করা। যেমন আপনি যদি লেখেন অ্যাঞ্জিলক 50, অ্যাঞ্জিলক 50 প্লাস, দেখেন অ্যাঞ্জিলক 50 যখন আমি বলতেছি তখন শুধু লোসার্টেন পটাশিয়াম, যেমন প্লাস প্লাস বলতেছি তখন লোসার্টেন পটাশিয়ামের সাথে হাইড্রোক্লোরোথায়োজাইড আছে। আবার চিন্তা করেন, আমরা সহজ এক্সাম্পল দেই, আমরা বলি না এইস, হ্যাঁ, ঠিক আছে, নাপা, হ্যাঁ, নাপা তো চিনি সবাই। নাপা মানে কি? যদি আমি বলি নাপা তাহলে কি শুধু প্যারাসিটামল। হ্যাঁ। যদি বলি নাপা এক্সট্রা তাহলে কি তার পাওয়ার বাড়াইছে নাকি? পাওয়ার বাড়ায় না। এই প্যারাসিটামল এখানে আছে, এর সাথে কি আরেকটা ওষুধ যোগ আছে, ক্যাফেইন, 65 মিলিগ্রাম ক্যাফেইন যোগ দেওয়া আছে। ঠিক আছে, পাওয়ার বাড়াইছে কোনটা? এক্সটেন্ড। এক্সটেন্ডে কত? নাপা ছিল 500 মিলিগ্রাম, নাপা এক্সটেন্ডে হচ্ছে কি 665 মিলিগ্রাম। আবার যদি বলে নাপা পাওয়ার বা নাপা 1 তাহলে কি এটা 1000 মিলিগ্রাম। ঠিক আছে, ওষুধ দেখলে বুঝবেন, দোকানে যখন ওষুধ তুলবেন তখনই বুঝবেন। এগুলো নিয়ে আমাদের চিন্তা করার লাগবে। আর কোনো হ্যালো, আর প্রথম যখন ডাক্তার অ্যান্টিবায়োটিক পরের বার পেশেন্টকে জিজ্ঞাসা করার জন্য যে আপনি প্রিভিয়াস কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, বিষয়টা কি এরকম আমরা জিজ্ঞেস না, দেখেন, আপনি পেশেন্টের কন্ডিশনটা তো বুঝতেছেন। যদি আপনি বুঝেন যে আপনি যে ওষুধগুলো দিচ্ছেন এই ওষুধগুলো কি গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে রোগীর, ঠিক আছে, যেমন কি আপনি সাপোজ চিন্তা করেন, আমরা নর্মাল একটা অ্যান্টিবায়োটিকের কথা বলি যেটা অনেক গ্যাসের কথা আসে, ঠিক আছে, ক্লিন্ডামাইসিন। ঠিক আছে, তাহলে ক্লিন্ডামাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক যদি আপনি রোগীকে দেন, এখানে কি গ্যাসের প্রবলেম রোগীর হতে পারে। এখন ক্লিন্ডামাইসিন দিলে যদি বুঝেন অ্যান্টিবায়োটিকের কারণে রোগীর গ্যাস ফর্ম করতে পারে, এখন আপনাকে গ্যাসের ওষুধ দেওয়া উচিত। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি রোগীকে জিজ্ঞেস করে নিলেই ভালো হয়। কারণ রোগী হয়তো গ্যাসের জন্য অলমোস্ট সে ওমিপ্রাজল খাচ্ছে, বুঝেন, তার বাসায় স্যাক্লো আছে, সে স্যাক্লো কিনে নিচ্ছে, রেগুলার সে স্যাক্লো খায়, আপনি তাকে দিয়ে দিয়েছেন র্যাপ, আপনি তাকে দিয়ে দিয়েছেন প্যান্টোনিক্স, তাহলে আবারও তাকে নতুন করে গ্যাসের ওষুধ কি কিনে নিতে হচ্ছে। কিন্তু আপনি যদি রোগীকে বলেন যে আপনি গ্যাসের জন্য কি ওষুধ খান, বলবে সে স্যাক্লো, তাহলে আপনি স্যাক্লো লিখে দিলেন। এতে রোগীর জন্য সুবিধা হলো না যে রোগীর বাসায় অলমোস্ট স্যাক্লো আছে, আর নতুন একটা অ্যান্টিবায়োটিক লাগতেছে না, সরি নতুন একটা অ্যান্টি আলসারেন্ট লাগতেছে না। তা না হলে রোগীর কাছে সব অ্যান্টি আলসারেন্ট থেকে যাবে। দেখবেন আপনি একটা সমস্যার জন্য প্যান্টোনিক্স লাগছেন, এটা বেশি দিন খায় না, জানোই না তো রোগী যেটা কিসের ওষুধ। ঠিক আছে, সে দিছেন ওইভাবেই কি মনোযোগ দিয়ে খাচ্ছে। আবার আরেকজনের কাছে গেছে সে হয়তো ইসোমিপ্রাজল দিছে, আরেকজনের কাছে গেছে সে ল্যান্সোপ্রাজল দিছে। সব মিটাই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি মানে কেনার ক্ষেত্রে সমস্যা নাকি মেডিসিন আলাদা আলাদা খেলে সমস্যা? দুইটার ক্ষেত্রেই সমস্যা। কি সমস্যা আপনি বুঝেন? না, লেন্স দুইটা কি গ্যাস্ট্রিকের ওষুধ না? হ্যাঁ, দুইটা কি গ্যাস্ট্রিকের ওষুধ? হ্যাঁ, আপনি বুঝেন, যদি আপনি রোগীকে প্যান্টোনিক্স দিলেন, রোগী বাসায় কি খাচ্ছে? স্যাক্লো খাচ্ছে। এখন আপনি কিন্তু অলমোস্ট তাকে গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছেন, গ্যাসের ওষুধ দিয়ে দিয়েছেন না, সেই গ্যাসের ওষুধটা খাচ্ছে। এরপরে আমার বাসায় যে কি একটু গ্যাসের ভাব হলে সে কি খাচ্ছে? দিতে স্যাক্লো পারবে। খাচ্ছে। তাহলে দুইটা জেনেরিক খাচ্ছে না সে? জি, জি।
যদি আপনি না বলে দেন তাহলে দেখা যাবে সে 2-3টা জেনেরিক কি খেতে পারে। ঠিক আছে, এতে কি তার সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি হবে, পরবর্তীতে কি গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। সেই জন্য এটা চিন্তা করে দিতে হবে। আপনি রুগীকে জিজ্ঞেস করলে তো সমস্যা নাই যে আপনি কি কোনো গ্যাসের ওষুধ খান, রুগী যদি বলে না খায় না, সেই ক্ষেত্রে আপনি আপনার মন মতো কি লিখে দিলেন একটা, যেটা রুগীর জন্য ভালো হবে, শুধু লিখে দিলেন একটা হবে না। আপনাদের প্রথমে কি আমরা নাপা গ্যাস্ট্রিকের ফার্স্ট স্টেপ যেটা এসপিডি সেক্টর সেগুলো দিব না ওমিপ্রাজল রিসেপ্টর ডিপেন্ড করতেছে। রোগীর যদি গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই না থাকে ওইভাবে, তাহলে আপনি কি রোগীর এত দামি ওষুধ দেওয়ার তো কোনো দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ রিনিটিডিন আসলে কি সিস্টেমিক ড্রাগগুলো আমরা দিচ্ছি, তো এমন ওষুধ দিতে হবে যেটা সিস্টেমিক ভাবে কি করে কমায়। আর যদি নর্মাল গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে কি অ্যান্টাসিডি যথেষ্ট, তাই না? গ্যাস্ট্রিকের যদি সমস্যা থাকে, বাট আমি যদি কোনো ওষুধ দেই যে ওষুধের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, তাহলে আমাকে H2 রিসেপ্টর ব্লকার এবং পিপিআই এই দুইটার একটাই কি ব্যবহার করতে হবে। ওকে, ঠিক আছে, বলেন প্রেসক্রিপশন রিলেটেড আর কোনো প্রবলেম আছে কিনা? আবার দেখেন এখানে যে ট্যাবলেট লেখা থাকে টিএবি, এটা কিন্তু দেখে আপনাকে কি বুঝতে হবে, শর্ট ফর্মগুলো আমরা এখন একটু আলোচনা করে দেই। প্রেসক্রিপশনের যেহেতু কিছু শর্ট ফর্ম প্রেসক্রিপশনের ভিতর থাকে, আপনারা একটু লিখে নিতে পারেন শর্ট ফর্মগুলো। ওকে, একটু দেখেন আমি এক সিরিয়ালে লিখে দিচ্ছি, অর্থগুলো বলে দিচ্ছি। এই শর্ট ফর্মগুলো যদি থাকে তাহলে আপনারা এগুলো বুঝবেন। কি কি শর্ট ফর্ম? একটা হচ্ছে আরএক্স। আরএক্স মানে হচ্ছে কি টেকেন্ডো। ওকে, আরএক্স। এরপরে হচ্ছে এসি, এগুলো একটু মনে রাখেন, এসি। তারপরে হচ্ছে পিসি, কমন যেগুলো, বিডি বা বিআইডি। তারপরে হচ্ছে টিডিএস বা টিআইডি, কিউ। তা পিসির পরে কি ওটা কি ডিডি নাকি? বিডি, বিডি। আচ্ছা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। এসি মানে হচ্ছে কি বিফোর ফুড। এসি মানে কি বিফোর ফুড, পিসি মানে কি আফটার ফুড। ওকে, যদি কোনো প্রেসক্রিপশনে লেখা থাকে এসি, এটা মানে কি বুঝবেন আপনি? বিফোর ফুড। বিফোর ফুড মানে কি এটা খাবারের আগে খেতে হবে, আর এসি পিসি মানে কি আফটার ফুড, তাহলে এটা খাবারের পরে খেতে হবে। বিডি মানে কি 12 আওয়ারলি, টুয়াইস ডেইলি, টুয়াইস ডেইলি বা 12 আওয়ারলি। মানে এই বিডি লেখা থাকা মানে কি এটা দিনে 2 বার খেতে হবে, টুয়াইস ডেইলি, দিনে 2 বার। আবার যদি অথবা কি 12 আওয়ারলি, 12 ঘন্টা পর পর। যদি টিডিএস লেখা থাকে, টিডিএস লেখা মানে কি 3 টাইম ডেইলি, 3 টাইম ডেইলি অথবা কি 8 আওয়ারলি। এরপর যদি লেখা থাকে কিউআইডি অথবা কিউডিএস অথবা লেখা থাকে কিউডি, এটা মানে হচ্ছে 4 টাইম ডেইলি অথবা 6 আওয়ারলি, 4 টাইম ডেইলি অথবা 6 আওয়ারলি। ডিডি স্যার? বিডি মানে টুয়াইস ডেইলি। ক্লিয়ার কি না? টুয়াইস ডেইলি। ওকে, লিখেন নাই শেষ পর্যন্ত? ওকে, এরপরে দেখেন ওডি। ওডি মানে হচ্ছে এভরিডে। ওডি মানে এভরিডে। স্টেট, অনেক প্রেসক্রিপশনে দেখবেন স্টেট লেখা থাকবে, মানে ইমিডিয়েট, এখন দিতে হবে, ইমিডিয়েট। সস, সস মানে কি ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়।
ও এম, ও এম মানে হচ্ছে কি এভরি মর্নিং। তারপর ও এন, এভরি নাইট। পি ও, বাই মাউথ, মুখে খাওয়া। দেখছেন? আচ্ছা, এরপরে দেখেন যেগুলো কমন লাগবে সেগুলো শুধু আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, এইচএস, বেড টাইম, অ্যাট বেড টাইম। ওকে, বাকিগুলো দেখেন, বাকিগুলো কি আছে? ট্যাবলেট, এটা তো আপনারা বুঝবেনই তাই না? ক্যাপসুল, এটাও বুঝবেন। সিরাপ, ঠিক আছে। এরপরে কি? সাসপেনশন, এসইউএসপি মানে কি? সাসপেনশন, অয়েন্টমেন্ট। এরপরে কি? সাপোজিটরি। সংক্ষেপে কি এইভাবে লেখা থাকবে, সাপোজিটরি লিখে কি নাপা লেখা থাকবে। তারপরে এটা কি বুঝবো আমি? যে পায়খানা রাস্তায় দিতে হবে এই টাইপের ওষুধগুলো কি রোগীকে দেওয়ার জন্য অর্ডার আসছে। ওকে, এরপরে কি লেখা থাকে? বিভিন্ন ইনজেকশনে লেখা থাকে আইভি, আইএম, তাই না? সাবকিউটেনিয়াস, তাই না? ইন্ট্রাডার্মাল আসলে স্যার বা ট্রান্সডার্মাল। হ্যাঁ, ইন্টারডার্মাল। আমরা ওই যে বিসিজি টিকা দেয় না চামড়ার মধ্যে যেটা দেয়, চামড়ার নিচে ডার্মাল মানে কি? চর্বির উপরে। ত্বকের মধ্যে যেটা দেয় ইন্ট্রাডার্মাল। চামড়ার নিচে চর্বির উপরে স্যার। চামড়ার নিচে চর্বির উপরে না, চামড়ার মধ্যে। চামড়ার দুইটা লেয়ার, একটা হচ্ছে ইপিডার্মিস আর একটা ডার্মিস। এই ইপিডার্মিস ডার্মিস লেয়ারের মধ্যে দেখবেন বিসিজি টিকা দেয় বাচ্চাদের ছোটবেলায়, যে এখানে দাগ হয়ে যায়, ঠিক আছে? ওই টিকাটা কোথায় দেয়? ইন্ট্রাডার্মালে দেয়, চামড়ার মধ্যে, চামড়ার নিচে না, চামড়ার মধ্যে। চামড়া দুইটা লেয়ার তার মধ্যে দেয়। ওকে, ওকে, আজকে আমরা বাকি দুটো আর পড়াতে পারবো না, দেখা যাক। ঠিক আছে, ডক্টর স্পেশালিটি আর হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। শুধু প্রেসক্রিপশনটা আমরা আজকে মোটামুটি ভাবে আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারেন। প্রেসক্রিপশন বোঝা বা অন্য কোনো কিছু রিলেটেড, দেখেন প্রেসক্রিপশন যদি বুঝতে চান আপনি বুঝেন যে ডাক্তারের হাতের লেখা, এই জিনিসটা স্যার। ঠিক আছে? আমার কথা বুঝেন যে আমার হাতের লেখা এখন বুঝেন আপনারা, কিন্তু প্রথম প্রথম আমার হাতের লেখা বুঝতে সমস্যা হয়েছে না? তাহলে আপনি যখন ম্যাক্সিমাম ডাক্তারগুলো লেখা স্যার মানে পড়াশোনার পুরো ডিগ্রি নিছে কিন্তু লেখাগুলো এত বাজে বোঝাই যায় না স্যার। হ্যাঁ, এখনকার দিনে ডাক্তারদের লেখা যথেষ্ট সুন্দর, ঠিক আছে, পরিষ্কার করে লেখা, ঠিক আছে। এখন ডাক্তারের লেখা বাজে হলেও লেখা দেখে কিন্তু বোঝা যায় ওষুধ দিচ্ছে না, অহরহ ওষুধ দিচ্ছে না। যারা হচ্ছে যারা রেগুলার কন্টিনিউ কি করে তারা হ্যাঁ, তার মানে হচ্ছে কি এটা একটা প্র্যাকটিসের বিষয়। যে এলাকায় আপনি কাজ করবেন এই এলাকা থেকে দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন আসবে না। আশেপাশে যে হসপিটালগুলো আছে এই হসপিটালগুলোর যে ডাক্তাররা প্র্যাকটিস করবে তাদের প্রেসক্রিপশনে আসবে। এদের প্রেসক্রিপশন আপনি আজকে কালকে পরশু দেখতে দেখতে কি করবেন, একসময় অভ্যাস হয়ে যাবে যে এই ডাক্তার এটা লেখছে, এই ডাক্তার এটা লেখছে, এই ডাক্তার কি এটা লেখছে, ঠিক আছে? এগুলো নিয়ে আহামরি কোনো। আর যদি কোনোটা আমরা নাই বুঝি এরপরও কি কিছু প্যারামিটারস আছে, যে প্যারামিটারসগুলো দিয়ে আমরা এটা কি বুঝতে পারি যে এটা এই টাইপের ড্রাগ হতে পারে, এটা এই টাইপের ড্রাগ হতে পারে। কখন আমরা ডোজ দেখে বুঝতে পারি যে দিনে 2 বেলা দিছে, 500 মিলিগ্রাম দিছে, ঠিক আছে, ট্যাবলেট ফর্মে দিছে, অ্যান্টিবায়োটিকও কি হতে পারে। আবার কি কখনো ইউজ টু যেমন 150 মিলিগ্রাম, ঠিক আছে, 150 মিলিগ্রাম যদি হয় অনেক সময় আমরা অনুমান করতে পারি এটা রেনিটিরিনও হতে পারে। তাহলে 200 মিলিগ্রাম যদি হয় তাহলে আমরা অনুমান করতে পারি এটা কি সেফিকজিমও হতে পারে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। তাহলে কোনো সব ওষুধ বুঝবো না তা তো না, 2-1টা ওষুধ যদি আমি না বুঝি, ঠিক আছে, তাহলে আমি কি অন্য অন্য প্যারামিটারগুলো চিন্তা করতে পারি, প্রেসক্রিপশনটা অ্যানালাইসিস করে ওষুধের কাছাকাছি কি আমি চলে আসতে পারি। তবে মনে রাখতে হবে নিশ্চিত না হয়ে কোনো ওষুধ দেওয়া যাবে না, ঠিক আছে। আপনি যদি কোনো ওষুধ নিশ্চিত না হন আরো বোঝার চেষ্টা করেন, কিন্তু নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে শুধু নিজের প্রেস্টিজ ধরে রাখার জন্য রোগীকে কখনো ভুল ওষুধ দেওয়া যাবে না। আপনি চিন্তা করতেছেন দূর, এখন যদি রোগীর সামনে এটা বুঝতে না পারি বাণিজ্য শেষ, দিয়ে দিলেন আপনার যেটা বুঝছেন সেটাই, তাহলে কিন্তু রোগীর একটা বড় ক্ষতিও হতে পারে। এটা একটা মেজর ড্রাগ। আপনি তো দেওয়ারই দরকার না ওষুধ হ্যাঁ। বলে অনেক নাই দেখেন। অনেক প্রেসক্রিপশন অনেক ফার্মেসিতে বলে দেয় নাই, হয়তো বোঝে না, কয় আমার কাছে নাই। আপনি যে কোনো একটা বলেন, ঠিক আছে, কিন্তু আপনি কোনো ভুল ওষুধ দেওয়ার চেষ্টাও করবেন না কখনো। সেটাই একটা জিনিস বুঝেন, আমরা সবাই এখানে কি
অ্যাটলিস্ট এসএসসি পাস করতে আছে। এসএসসি কিন্তু অনেক বড় পড়ালেখা, অনেক বড় একটা ডিগ্রি আমরা ধরতে পারি, ঠিক আছে? দেখেন এইখানে আমাদের নৈতিক চরিত্র, যদি আমার শিক্ষা আমাকে, বুঝেন, আমি যে শিক্ষাটা অর্জন করেছি সেই শিক্ষাটা যদি আমাকে সত্য বলার সাহস না দেয়, ওই শিক্ষার দরকার নেই। ওই শিক্ষার আমার দরকার নাই। এই শিক্ষা যদি অন্যায় প্রতিবাদ করার সাহস না দেয়, এই শিক্ষার আমার কোনো কি দরকার নাই। এই শিক্ষা যদি আমার কি মনে করেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, বাবা মার সাথে সম্পর্ক ঠিক রাখা, প্রতিবেশীর সম্পর্ক ঠিক রাখা, এটা যদি শিক্ষা না দেয় তাহলে এই শিক্ষার আমার কোনো দরকার নাই। এই শিক্ষা গ্রহণ করার পরেও যদি আমি সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, অন্যায় কাজ করি, তাহলে ওই শিক্ষা আমার ভিতরে বসেই নাই, ঠিক আছে? আমি কি পেয়েছি? সার্টিফিকেট পেয়েছি, ভার্সিটিগুলো ইউনিভার্সিটিগুলো আমাকে সার্টিফাইড করেছে যে আমি কি মাস্টার্স পাস, বাট অ্যাকচুয়াল যে নলেজ, অ্যাকচুয়াল যে শিক্ষা, এটা আমার ভিতরে ঢুকে নাই। আপনি একজন শিক্ষিত মানুষের সত্য বলার সাহস পান না, আপনি একজন শিক্ষিত মানুষের সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায়ভাবে কি অন্যের সম্পত্তি নির্লজ্জের মতো কি দখল করে নিচ্ছেন। আপনার বাড়ির পাশে জায়গা নিয়ে আপনি প্রতিবেশীর সাথে মারামারি করতেছেন, 1 ইঞ্চি জায়গা নিয়ে বাবা ছেলে, ছেলে বাবাকে কি ঝগড়াঝাটি করতেছেন। তাহলে আপনি যে শিক্ষিত এটা আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনার যে মূর্খ অনেক ভালো না? তাহলে এই শিক্ষার পিছনে রাষ্ট্র যে আপনার পিছনে টাকা নষ্ট করলো, আপনার শিক্ষার পিছনে রাষ্ট্রের টাকা নাই? অবশ্যই আছে। ঠিক আছে, আপনি ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত রাষ্ট্র আপনার পিছনে অনেক টাকা খরচ করছে, তাই না? মাস্টার্স পাস পর্যন্ত রাষ্ট্র আপনার পিছনে অনেক টাকা খরচ করছে। আপনি কি আপনার শিক্ষকের বেতন দেন? প্রাইমারি স্কুলে যারা পড়তেছেন, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন, সরকারি ইউনিভার্সিটিগুলোতে, বেসরকারির কথা আলাদা, কিন্তু সরকারি ইউনিভার্সিটি, সরকারি মেডিকেল কলেজ, আপনি চিন্তা করেন একটা ছেলে সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করতেছে, তাহলে সে সম্পূর্ণ রাষ্ট্রের টাকায় পড়াশোনা করতেছে, রাষ্ট্রের খরচে থাকতেছে, সবকিছু তার রাষ্ট্রের খরচ। এরপরে যে সব যখন সে ডাক্তার হয়ে বের হচ্ছে, বের হওয়ার পরে সে 1000 টাকা ভিজিট নিচ্ছে, 2000 টাকা ভিজিট নিচ্ছে, এটাই তো করেছে। রাষ্ট্রের খরচে পড়াশোনা করে। তাহলে রাষ্ট্রের খরচের মধ্যে কি আমার খরচ নাই? আমি টাকা প্রোভাইড করছি না? অবশ্যই। আপনি এই টাকা প্রোভাইড করছেন না? তাহলে আমি যে টাকা প্রোভাইড করছি সেই টাকা দিয়ে সে যদি পড়াশোনা করে, এরপরে সে যদি কি আমার কাছ থেকে শোষণ করে, এটারও জবাবদিহিতা তার কি করতে হবে। হ্যাঁ, আপনি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েছেন, বেসরকারি মেডিকেল কলেজে পড়েছেন, আপনি বাবার অনেক টাকা খরচ করেছেন, এই বিষয়গুলো আলাদা। কিন্তু যারা সরকারি মেডিকেল কলেজে পড়ে, সরকারি ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কিন্তু জবাবদিহিতা আপনার কাছে নাই, আমার কাছে নাই, বাট ওই পারে কিন্তু দিতে হবে। আপনার কি এত অভাব? আপনি চিন্তা করেন, আপনি একজন ধরেন ঢাকা মেডিকেল কলেজের, আমরা নাম বলতেছি না, ঠিক আছে, সে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট বা যে কোনো একটা ডিপার্টমেন্টের কি ডিপার্টমেন্টাল হেড, তাহলে আপনাকে কি রাষ্ট্র টাকা দিচ্ছে না, বেতন দিচ্ছে না? আপনি এই বেতনের পরও আবার বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতেছেন, ওকে ফাইন, আপনার যে সময়টা আছে সেই সময়টা আপনি কাজে লাগান, কারণ আপনার দেশের একটা সম্পদ, তাই না? আপনি এই সম্পদ, আপনার নলেজটা একটা সম্পদ না? জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। তাহলে এই সম্পদটা আপনি কাজে লাগাচ্ছেন, কিন্তু ওইখানে যে যখন আপনি কাজে লাগাচ্ছেন, আপনার কি উচিত না যে দেশে, আমাদের দেশ কি ধনী দেশ? না, আমাদের দেশের 80% না 90%-এর উপরে লোক কি এখনো দরিদ্র সীমার কি নিচেই বাস করে, ঠিক আছে? উচ্চবিত্তে যে লাইফ লিড তার অনেক নিচেই বাস করে। একটা রোগী আপনার কাছে আসছে, সে কি সে আপনার কাছে আসলো চিকিৎসার জন্য, আপনি তাকে গাড়ি, মানে জমি জামা সবকিছু বিক্রি করাচ্ছেন। আপনার একটা মিনিমাম বিবেক থাকা উচিত যে এখন আমি চাকরির পরে প্রাইভেট প্র্যাকটিস করতেছি, এখানে মিনিমাম একটা ফি নিলে আমার হয়ে যেত। আপনার পার ডে ইনকাম থাকা লাগবে 1 লাখ টাকা, এর কোনো মানে হয়? আচ্ছা ঠিক আছে, ধরলাম আপনি পার ডে 1 লাখ টাকা ইনকাম করতেছেন, ওকে, মেনে নিচ্ছি আপনি যে আপনার অনেক টাকার দরকার, আপনি অনেক অভাবী, আপনি অনেক গরিব, ঠিক আছে, আপনার একদিনে 1 লাখ টাকা লাগবে, কিন্তু আপনি কি পারেন না সপ্তাহে 1 দিন বা 2 দিন ফ্রি রুগী দেখতে? অবশ্যই। এটা তো সমাজ আপনার কাছে, মানে আপনার দয়া না, এটা আপনি যে সমাজের উপর দয়া করতেছেন তা না, কিন্তু এটা কি সমাজের আপনার কাছে পাওনা, ঠিক আছে? বাট আপনি যখন এই পাওনা দিচ্ছেন না, গরিবের হক আদায় করছেন না, আপনাকে দায় দায়িত্ব নিতেই হবে। আজকে নেবেন না, কালকে নেবেন, ঠিক আছে? আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা কি যদি একটা নির্দিষ্ট পর্যায়ে যাই, ঠিক আছে, এই পর্যায় থেকে সমাজের সেবা করা অনেক সহজ, তাই না? আপনি যদি এই পর্যায় থেকে সমাজের সেবা করতে না পারেন, এটা আপনার জন্য কি খুবই বড় ব্যর্থতা, ঠিক আছে? এই ব্যর্থতার দায়ভার আপনাকে নিতেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনারা শুধু প্রেসক্রিপশন রিলেটেড বিষয়গুলো একটু বুঝবেন, কারণ কি আপনার কাছে অনেক প্রেসক্রিপশন আসবে। এরপরেও নেক্সট ক্লাসে যদি প্রেসক্রিপশন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সম্পর্কে একটু আলোচনা করব। আজকে আর সময় পাবো না, ঠিক আছে?
নেক্সট ক্লাসে যদি সম্ভব হয় তাহলে ওই দুটো আমরা আলোচনা করে দিব, যদি এইভাবে কন্ডিশন থাকে। আর নেক্সট ক্লাসে যদি সবাই আসে তাহলে প্র্যাকটিস দিয়ে চলে যাব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।